জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ঠিক 24 ঘন্টা আগে পশ্চিমবঙ্গের ইতিহাসে যে কালো অধ্যায় লেখা হয়ে গিয়েছে সেটা কখনো মুছবে না। মানে এত বড় একটা কলঙ্কিত ঘটনা, একটা কলঙ্কিত নজির তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে যে একটি নির্বাচিত সরকারের প্রধান, একটি রাজ্যের প্রশাসনিক প্রধান, সংবিধান হাতে নিয়ে যিনি শপথ নিয়েছেন, তিনি কি করে বেআইনি কাজ করতে পারেন, চুরি করতে পারেন, ছিনতাই করতে পারেন এবং আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন। কিন্তু যারা চর্চা করছেন, মানে এ রাজ্যের বাইরে বা এই দেশের বাইরে, তারা তো খুব বেশি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এ রাজ্যের মানুষ হাড়ে হাড়ে বিলক্ষণ জানেন গত 15 বছর ধরে বা তারও বেশি ধরে কোন অ্যানার্কি, কোন জঙ্গলরাজ, কোন নৈরাজ্য স্থাপনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই শাসক দলের অনুগামীরা। এর আগে বহু ঘটনা ঘটে গিয়েছে, আপনারা জানেন। তিনি দলের নেতাদেরকে উদ্ধার করার জন্য থানায় ঢুকে গিয়েছিলেন, তারপরে তিনি মন্ত্রীদেরকে রক্ষা করার জন্য সিবিআই দপ্তরে চলে গিয়েছিলেন, নিজাম প্যালেসে। এছাড়াও তিনি আর কি করেছেন, তার দলের পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য জেরা থেকে তিনি ধর্নায় বসেছেন। এবং এই যে গতকাল অর্থাৎ 24 ঘন্টা আগে যে ঘটনাটা ঘটে গেল, সেটা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। কি হয়েছে কি না হয়েছে সবকিছু জানেন। প্রতীক জৈন, তার যে দলের পরামর্শদাতা সংস্থার কর্ণধার, তার নাম কয়লা ঘোটালা কাণ্ডে, কয়লা স্মাগলিং এ, কোল স্মাগলিং এ জড়িয়ে গেছে। এবং সেই জড়ানোতে কিন্তু তার ভাইপো মানে ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই ভাইপোর বিশেষ বন্ধু বিনয় মিশ্র এই মুহূর্তে ভানুয়াতু বলে একটি দ্বীপে রয়েছে, পালিয়ে গেছে। কি দরকার ছিল তার পালানোর? এখন তো মনে হচ্ছে সে থাকলে কোনো অসুবিধা ছিল না, তাকে কেউ অ্যারেস্টই করতে পারতো না, ছিনিয়ে নিত। তার কারণ এ রাজ্যে যখন ইডি বা সিবিআই কোনো কাজ করতে যায়, পলে পলে বাধা পায়, প্রত্যেকটা পদে পদে বাধা পায়। কালকে কি হলো? কালকে মমতা ব্যানার্জি সগর্বে মাথা উঁচু করে সবুজ রঙের ফাইল ছিনিয়ে আনলেন, তিনি কম্পিউটারের হার্ড ডিস্ক নিয়ে চলে এলেন, তিনি মোবাইল ফোন নিয়ে চলে এলেন। আর ইডি কাঁদো কাঁদো হয়ে তারা একটা প্রেস রিলিজ জারি করলো। সেই প্রেস রিলিজে তারা উল্লেখ করলো যে শুধুমাত্র প্রতীক জৈনের বাড়ি নয়, সল্ট লেকের সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডের 11th ফ্লোরে আইপ্যাকের অফিস থেকেও ফাইল এবং ইলেকট্রনিক ডিভাইস ছিনতাই হয়েছে। এখন ইডি কি করেছে না করেছে, তারা ছেড়ে দিয়েছে, মাল খেয়েছে, টাকা কামিয়েছে, ঘুষ খেয়েছে, সেগুলো এখন এই প্রশ্ন তোলা অবান্তর। এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে, ইডি একটা কেস দাখিল করেছে, একটা মামলা দাখিল করেছে কলকাতা হাইকোর্টে। সেখানে পুলিশ অফিসারদের নাম রয়েছে, মমতা ব্যানার্জির নাম রয়েছে, আইপ্যাকের কর্ণধারের নাম রয়েছে। অন্যদিকে পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে আবার একটা মামলা দায়ের করা হয়েছে। ভাবুন, অনেক সময় আপনারা বলেন না চোরের মায়ের বড় গলা, এই কথাটা ব্যবহার হতে হতে জীর্ণ হয়ে গেছে, ক্লিশে হয়ে গেছে। কিন্তু এর চেয়ে ভালো কোনো বাগধারা, ভালো কোনো প্রবাদ বাক্য, ভালো কোনো উপমা আমরা এই মুহূর্তে পাচ্ছি না। মানে যে চুরি করছে তার মা না বেশি করে চিৎকার করে, বেশি করে চিৎকার করে। এটা হয়, মানে পকেট মারিদের যে টিম থাকে, পকেট মারি করার পরে ধর 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 মারমার 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 করে করে, এগুলো আগে একটু বেশি দেখা যেত। এখন আর চুরি পকেট মারির জায়গায় তো নেই। এখন দিনে ডাকাতি হচ্ছে, এখন লুকিয়ে চুরিয়ে কিছু হয় না। এখন দেখবেন বাসে পকেট মারের সংখ্যা কমে গেছে। এখন যেটা হয় স্ন্যাচিং। স্ন্যাচিং মানে আপনি যাচ্ছেন, আপনার বাড়ির কোনো মা বোন দিদি যাচ্ছে, তার কোনো স্বর্ণালঙ্কার পরা আছে, সেটা স্ন্যাচ করা হবে। আপনি মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছেন, আপনার দামি মোবাইলটাকে স্ন্যাচ করা হবে, মানে ছিনতাই করা হবে। আর কেন হবে না? রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাইরেক্ট ছিনতাই করেন, তাহলে গোটা রাজ্যের মানুষ তাই করবেন। এই জঙ্গলরাজ, মহাজঙ্গলরাজ, এর পরে যেটা হতে চলেছে মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা মানে অন্ধকারময় একটা যুগ ছিল বাংলা সাহিত্যের ইতিহাসে। মধ্যযুগীয় বর্বরতার সময়ে যখন এই বিভিন্ন বিদেশি শাসকরা, মোগল বা বিভিন্ন যারা মঙ্গোলীয়রা, তারা যখন আক্রমণ করেছিল, তখন যত সভ্যতা, সংস্কৃতি, মন্দির, যা কিছু শাস্ত্র সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সেই সময় আসতে চলেছে। যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু ন্যায়, যা কিছু সত্য, সব ধ্বংস করে দেওয়া হবে। সেই সময় কিন্তু আসতে চলেছে। একমাত্র আশার আলো হচ্ছে আদালতের দিকে আমরা তাকিয়ে রয়েছি, আদালতের দিকে আপনারা তাকিয়ে রয়েছেন। আদালত কি নির্দেশ দেয়? আচ্ছা, ইডির অফিসাররা কি নপুংসক? তাদের সঙ্গে যে সিআরপিএফ এর জওয়ানরা ছিলেন তারা কি নপুংসক? এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। তার কারণ
কেউ একজন মস্তানি করবে, গুন্ডামি করবে, নোংরামি করবে, অসভ্যতা করবে, বর্বরতা করবে, চুরি ছিনতাই করবে, আর সেখানে তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে, সেটা হতে পারে না। এই প্রশ্ন সবার মতো আমাদের মনেও উঠেছে। তবে যেটা আরেকটা ছোট্ট ক্ষীণ আসার খবর, যে দিল্লি অবশেষে নড়ে চড়ে বসেছে। যেটা থাম্বনেলে আপনারা দেখে এই ভিডিও দেখতে শুরু করেছেন, যে দিদির বিপদ বাড়লো, পিসির বিপদ বাড়লো, মমতার বিপদ বাড়লো, মুখ্যমন্ত্রীর বিপদ বাড়লো। কেন এই কথাটা বলছি, যে দিল্লিতে যারা কর্তারা, মানে যারা একদম এই রাজ্যের বঙ্গ বিজেপির একটা অংশের পূজ্যপাদও বলে মনে করেন, তারা একদম শেষ কথা বলেন, তারা অবশেষে নড়ে চড়ে বসেছেন। বিজেপির যারা শীর্ষ নেতা, শীর্ষ নেত্রী, তারা কারা? মানে আপনারা প্রথমেই যাদের কথা মনে পড়বে, নরেন্দ্র মোদী, অমিত শাহ। নরেন্দ্র মোদী 17 তারিখে আসছেন, 18 তারিখে আসছেন, তিনি কোন ভাষণ দেন, কোন মার্গদর্শন করান, সেদিকে যেমন বিজেপির নেতা, কর্মী, সমর্থক সবার নজর থাকবে, আমাদেরও নজর থাকবে। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ফুলিয়ে তিনি যেভাবে বলেন, বিশ্ব জয় করছি, বিশ্ব জয় করছি, আগে বঙ্গ জয় করো, তারপরে বিশ্ব জয় করো, মানে আগে আমার রাজ্যটাকে জয় করো, এই প্রার্থনা, এই কামনা, এই বাসনা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ, এ রাজ্যের কোটি কোটি মানুষ, তারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। এমন একটা জায়গায় চলে এসেছি আমরা, দম আটকে যাচ্ছে, দম আটকে যাচ্ছে। এরপরে যেটা হতে চলেছে অন্ধকারময় যুগ। সবসময় মানে হঠাৎ হঠাৎ করে যা খুশি তা হবে, যা খুশি তা হবে। জঙ্গলের মধ্যে যেমন কোনো হরিণ, শাবক, খরগোশ বা যে কোনো প্রাণী যখন যায়, তারা জানে না যদি সেই জঙ্গলের মধ্যে বাঘ বা সিংহ থাকে, তারা জানে না আর বাড়ি ফিরবে কিনা। একই অবস্থা হবে পশ্চিমবঙ্গ রাজ্যেও। এই জঙ্গলরাজ, মহাজঙ্গলরাজ শুধুমাত্র বাতেলা না দিয়ে যদি কাজের কাজটা কিছু করতে চায়, তাহলে অবশ্যই তিহার জেলের মধ্যে পিসি ভাইপোর থাকার কথা। এতদিনে তারা ওখানে থেকে একটু জেলের ভাত টাত খেয়ে তাদেরকে যদি ডান্ডা দিয়ে ঠান্ডা করতো, তাহলে এই দিনগুলো দেখতে হতো না। এই আমাদের শিশুরা, আমাদের বাড়ির সন্তানরা, তারা কি শিখবে? চুরি চুরি চুরি, দুর্নীতি, সব মানে একদম সমার্থক হয়ে গেছে, অত্যন্ত সহজ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। যে আমরা ছোটবেলায় যে বোধোদয় কথামালা বা নীতি বাক্য, যেগুলো আমাদের বড়রা শেখাতেন, ঠাকুমারা, মায়েরা শেখাতেন, সবসময় সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না, কারো জিনিসে হাত দেবে না, না বলে নেওয়াটা পাপ, চুরি, এগুলো তো আর পড়ানো হবে না। প্রত্যেকটা স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সমস্ত জায়গায় এই চুরি, দুর্নীতি, কেলেঙ্কারি, কয়লা, বালি, রেশন, শিক্ষা, নিয়োগ, এইগুলোই চর্চা হবে, যে কে কত সুনিপুণ ভাবে আরো বেশি করে কেলেঙ্কারি করতে পারে। সেই একটা সিনেমা দেখেছিলাম, কোন একটা সিনেমা, একটা গ্রাম ছিল, সেখানে সবাই নাকি চোর, সবাই নাকি ফেরেববাজ, সবাই নাকি পকেট মার, সবাই নাকি কেপ মার। তো এই ধরনের হতে চলেছে সেই রূপকার্থে তৈরি করা সিনেমাটার মতো। এই গোটা রাজ্যটা হতে চলেছে একটা দুর্নীতির স্বর্গরাজ্য। ইতিমধ্যে হয়ে গেছে, মানে হতে চলেছে বললে ভুল বলা হবে, ইতিমধ্যে হয়ে গেছে। এবং সেটা পুরোপুরি যখন খুশি আলো ফুটবে, যখন খুশি অন্ধকার হবে, যা খুশি তা হবে, সেই তাণ্ডবের দিকে এগিয়ে চলেছে। এর মধ্যে শিবরাত্রির সলতের মতো যে কথাটা বলছিলাম, যে একটুখানি ভালো খবর, সেটা হচ্ছে দিল্লি থেকে অমিত শাহের দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, তারা একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই গত 24 ঘন্টা আগে যা যা কিছু হয়েছে, মমতা ব্যানার্জি যাওয়ার পরে কে কে কথা বলেছিলেন, পুলিশের যে অফিসাররা, ডেপুটি পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, তারা যাওয়ার পরে কে কে কি কি কথা বলেছিলেন, কি করে মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে গেলেন, সেটাকে আপনারা আটকানোর চেষ্টা করেছিলেন কিনা, সেই ফাইলে কি কি ছিল, গোটা ঘটনাটা একটা সর্বাঙ্গীন রিপোর্ট। এই যে আমরা যখন এই ভিডিও তৈরি করছি, যখন আপনারা দেখছেন, এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দুপুর 12টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের মন্ত্রক, তারা একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। অন্যদিকে তৃণমূলের যে হাউ হাউ করা, ঘেউ ঘেউ করা, কাউ কাউ করা সেই সমস্ত কয়েকজন এমপি আছে, তারা দিল্লিতে, তারা আবার অমিত শাহের দপ্তরের সামনে, তারা সকাল থেকে একটুখানি কম্বলের ভেতর থেকে বেরিয়েছে। এখন কলকাতা থেকে নির্দেশ গেছে, ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ গেছে, কালীঘাট থেকে নির্দেশ গেছে। শুধুমাত্র সুখে থাকলে তো হবে না, তারা সকাল থেকে বেরিয়ে কয়েকটা স্লোগান টোগান, এইসব চলবে না, অমুক তুমুক চলবে না। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপার নয়। ইডি যেটা পরিষ্কার করে বলে দিয়েছে, যে দুর্নীতির কেলেঙ্কারি, দুর্নীতির বিরুদ্ধে, কেলেঙ্কারির বিরুদ্ধে যে তদন্ত 2020 সাল থেকে চলছে, সেইটা আরো বেশি অকাট্য প্রমাণ, নথি পাওয়ার পরে গতকালকের এই অভিযান হয়েছিল। তবে যারা প্রশ্ন তুলছেন যে 20 সাল থেকে 2026 পর্যন্ত কি করছিলেন, মানে শীত ঘুমে গেলেও এত বছর, মানে 5 বছর ধরে চলছে কেন, সেটার প্রশ্নও কিন্তু ইডির তরফে সদুত্তর পাওয়া যায়নি। যারা বলছেন দিদি মোদির সেটিং রয়েছে, সেই সেটিং
কিন্তু ক্রমশ বেশি আরো জোরালো হয়ে যাবে যদি এই দিদি বা পিসি বা খালা বা আপু বা বুবু আপনারা যা বলেন এবং ভাইপো বা যা খুশি আন্তর্জাতিক দেশীয় আঞ্চলিক পাড়ার দক্ষিণ কলকাতার যে ফুটো মস্তান তারা মস্তানি করে চলেছে তাদেরকে যদি গারদের আড়ালে না রাখা হয় তাহলে কিন্তু এইটা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যাবে যে ইচ্ছাকৃতভাবে চোখের সামনে যখন দেখছেন যে ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে কেউ ধরছে না তখন এটা বুঝে নিতে হবে যে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ছেড়ে রাখা হয়েছে তার পিছনে বড় কোনো রহস্য কাজ করছে আর এই চুরি ছিনতাই দুর্নীতি তাকে সমর্থন করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু রাস্তায় নামছে বুঝলেন তো সেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া বোনের উপরে অত্যাচার করে তাকে সরিয়ে দেওয়ার পরে নির্মমভাবে নির্যাতন করার পরে তাকে একদম শেষ করে দেওয়ার পরে এই মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিলেন সারদা কেলেঙ্কারি সামনে আসার পরে এই মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিলেন অতএব যে কথাটা বললাম খুব মন দিয়ে আপনারা মনে রাখবেন এইটা যদি জারি থাকে তাহলে আমরা তো অর্ধেক বয়সে চলে এসেছি আমাদের যারা সন্তানরা তার পরবর্তী প্রজন্ম একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শুধুমাত্র এই নোংরামিটাই শিখবে গোটা পৃথিবীর কাছে নোংরাতম রাজ্য হতে চলেছে এই রাজ্য পশ্চিমবঙ্গ যেটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা বন্ধুরা আমাদের এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে যদি মনে করেন যে আরো বেশি দর্শকের কাছে এই ভিডিও পৌঁছে যাওয়া উচিত তাহলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ইনস্টাগ্রামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে কোনো ভাবে আপনারা শেয়ার করতে পারেন এবং যারা প্রথমবার দেখছেন দয়া করে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করে দেবেন একটা লাইক করে দেবেন তাহলে আমাদের আরো বেশি এপিসোড তৈরি করার উদ্দীপনা উৎসাহ বেড়ে যাবে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সচেতন থাকবেন নজর রাখবেন অন্ধকারময় সময় যাতে না আসে সেই চেষ্টা সেই আশা সেই স্বপ্ন দেখতে থাকবেন আমাদের মতো আপনারাও আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট পেলে আবার নতুন কন্টেন্টে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতরম